ওম শান্তি 17/4/1969 অব্যক্ত বাপদাদা মধুবন। এই মুরলির সার ব্রাহ্মণদের প্রধান সংস্কার সর্বস্ব ত্যাগ। এই মুরলিতে বাবা বলেছেন বাচ্চাদের যে তোমাদের এই সংগঠনের বা এই সমাবেশের বিশেষতা কি, কেন তোমাদের এই সংগঠনকে আহ্বান করা হয়েছে। এই রুহানি সংগঠনের জন্য ৪টি প্রধান জিনিসের প্রয়োজন, ৪টি প্রধান বিষয়ের প্রয়োজন। সে প্রথম একে অপরের প্রতি স্নেহ, ২ নম্বর নিজেদের মধ্যে একটা আত্মিক রুহানি ঘনিষ্ঠ সম্পর্ক, ৩ সেবার দায়িত্ব এবং ৪ জ্ঞান যোগের নিজের জীবনের ধারণার প্রত্যক্ষ প্রমাণ। তোমরা কি এই ৪টি বিষয়ে প্রস্তুত হয়ে গেছো? কিভাবে একে অপরের প্রতি স্নেহশীল হওয়া যায়? স্নেহশীল হওয়ার উপায় কি? মানুষ একে অপরের থেকে দূরে সরে যায়। তো সরে যাওয়ার কারণ হলো একে অপরের সংস্কার এবং চিন্তাভাবনা মেলে না। সকলের চিন্তাভাবনা এবং সংস্কার কিভাবে একই হতে পারে? যেখানে প্রত্যেকের নিজস্ব সংস্কার আছে। তো বিষয়টিকে বুঝতে হবে যে সঙ্গম যুগে ব্রাহ্মণদের প্রধান সংস্কার কি? সাকার রূপে প্রধান সংস্কার কি ছিল? ব্রহ্মা বাবার সংস্কারই হলো ব্রাহ্মণদের আসল সংস্কার, মূল সংস্কার। তো সাকার ব্রহ্মার প্রধান সংস্কার কি ছিল? তোমরা সেই সংস্কার সম্পূর্ণরূপে ব্রহ্মা বাবার মধ্যে দেখেছ। তার মূল সংস্কার ছিল সর্বস্ব ত্যাগ করা, অহংকারহীনতা বা নিরঅহংকারিতা। তো এবার অহংকারহীন হওয়ার অর্থ হলো সব কিছু ত্যাগ করা। সে নিজের সব কিছু ত্যাগ করেছে। সব কিছু ত্যাগ করায় সর্বগুণ তার মধ্যে চলে আসে। অন্যের দোষ না দেখাও এটাও একটা ত্যাগ। যদি কারোর মধ্যে ত্যাগের অভ্যাস থাকে তাহলে সে এটিও ত্যাগ করতে পারবে। সব কিছু ত্যাগ করার অর্থ শরীরের চেতনাকেও ত্যাগ করা। সুতরাং ব্রাহ্মণদের প্রধান সংস্কার হলো সব কিছু ত্যাগ করা। এই ত্যাগ থেকে উৎপন্ন প্রধান গুণগুলি কি কি? সরলতা এবং সহনশীলতা। যার সরলতা এবং সহনশীলতা আছে সে অবশ্যই অন্যদের আকর্ষণ করবে এবং একে অপরের প্রতি স্নেহশীল হতে সক্ষম হবে। যদি সরলতা না থাকে তাহলে স্নেহও থাকতে পারে না। যদি কেউ একে অপরের প্রতি স্নেহশীল হতে চায় তাহলে এটাই তার উপায়। প্রথমত কেউ শরীর সহ সবকিছু ত্যাগ করে। সবকিছু ত্যাগ করার এই ত্যাগ থেকে সরলতা এবং সহনশীলতা নিজের থেকেই ইমার্জ হয়ে যায়, জাগৃত হয়। এটিই হবে সবকিছু। সরলতা এবং সহনশীলতা এটি একটা সচ্চা ত্যাগীর লক্ষণ। তোমরা এটিকে সাকার ব্রহ্মা বাবার মধ্যেও দেখেছ যে যত বেশি জ্ঞানী তার স্বভাবও তত সরল। একেই বলা হয় শৈশবের সংস্কার। বৃদ্ধদের বৃদ্ধ, শৈশবের শৈশব। তোমাদের সকলের আচরণ এমন হওয়া উচিত যাতে তোমাদের আচরণের মাধ্যমে বাপ-দাদার প্রতিচ্ছবি দেখা যায়। কথার মাধ্যমে নয়, তোমাদের আচরণের মাধ্যমেই প্রতিচ্ছবি দেখা যাবে। তোমাদের কি এমন এখন আচরণ হয়েছে? তোমাদের আচরণের মাধ্যমে কি বাপ-দাদার প্রতিচ্ছবি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। এটা দৃশ্যমান হয় কিন্তু মাঝে মাঝে। যখন তোমরা সেই স্তরে স্থির থেকে সেবা করো তখন তোমাদের কথা এবং চেহারা দেখে বোঝা যায় যে যিনি এদের জ্ঞান দিচ্ছেন তিনি অবশ্যই শ্রেষ্ঠ। বলেও লোকেরা যে আপনার আচরণ থেকে বাপদাদার ছবি আমরা দেখতে পাই, কিন্তু এটা মাঝে মাঝে হয়ে থাকে। তোমরা প্রত্যেক বাচ্চারাই এক একজন ক্যামেরা। বাপদাদার ছবি তোমাদের ক্যামেরায় ছাপা আছে। তোমরা এই ছবি শুধু মাঝে মাঝে দেখাও কেন? তোমরা সব সময় তোমাদের আচরণে সেই ছবি দেখাও না কেন? তার একটাই কারণ, এই যে পুরুষার্থ শব্দটি। এই পুরুষার্থ শব্দটি আর কতদিন ব্যবহার করা হবে? এখনো কত সময় পুরুষার্থ করতে হবে? যদি তোমরা এই পুরুষার্থ শব্দটি ব্যবহার করো তাহলে পুরুষার্থ শব্দের আসল অর্থ কি জেনে ব্যবহার করো। পুরুষার্থ কথার অর্থ হলো একবার করা ভুল আর যেন পুনরাবৃত্তি না হয়।
এই ধরনের পুরুষার্থ করছো কি? একই ভুল যদি বারবার করা হয় তাহলে তাকে কিভাবে পুরুষার্থ বলা যায়? আমরা কিভাবে একে অপরের প্রতি প্রেমময় হতে পারি? শুধু চিঠি আদান-প্রদান, সভা সমাবেশের আয়োজন করে? এতে তোমাদের প্রেমময় হয়ে ওঠা হবে না। তখনই তোমরা একে অপরের প্রতি প্রেমময় হয়ে উঠবে যখন তোমরা তোমাদের সংস্কার এবং চিন্তাভাবনা একে অপরের সাথে মেলাবে। এর পদ্ধতিও বলা হয়েছে সর্বস্ব ত্যাগ। যিনি সবকিছু ত্যাগ করেছেন তার লক্ষণ কি হবে? সরলতা এবং সহনশীলতা। যখন তোমরা এই জিনিসগুলো গ্রহণ করবে তখন তোমরা প্রেমময় হয়ে উঠবে। অর্থাৎ যখন তোমরা সরল এবং সহনশীল হবে তখনই তোমরা একে অপরের প্রতি প্রেমময় হয়ে উঠতে পারবে। সরলতা আনতে বর্তমান সময়ে কেবল একটি জিনিসই মনে রাখতে হবে। বর্তমান সময়ে দেখা যায় যে বর্তমানে বাচ্চাদের স্থিতি সবকিছু প্রশংসার উপর ভিত্তি করে হয়। প্রশংসা এবং সমালোচনা এই দুটি শব্দ, তাই না? বর্তমান সময়ে প্রশংসার উপর ভিত্তি করে বাচ্চাদের স্থিতি তৈরি হয়। অর্থাৎ তোমরা যে কর্ম করো, যে সেবা করো, তো সেই সেবার ফলের জন্য তোমাদের আকাঙ্ক্ষা বা লোভ থাকে। কর্মের ফলের জন্য আরো বেশি আকাঙ্ক্ষা। কর্মের থেকে সেবার ফলের জন্য আরো বেশি আকাঙ্ক্ষা বাচ্চাদের মধ্যে থাকে। যদি তোমরা প্রশংসা না পাও সেবার জন্য বা সেই কৃত কর্মের জন্য তাহলে তোমাদের স্থিতিও আর মেইনটেইন থাকে না। যদি প্রশংসা থাকে তাহলেই তোমাদের স্থিতি ভালো থাকে। আর যদি সমালোচনা হয় তাহলে তো তোমরা নির্ধাঙ্কে হয়ে যাও, উগ্র হয়ে যাও, নিজেদের স্থিতি ত্যাগ করো এবং বাবাকেও ভুলে যাও। তাই কখনো ভাববে না যে আমার প্রশংসা হওয়া উচিত। প্রশংসার উপর নিজের স্থিতির, নিজের অবস্থান স্থাপন করবে না। যদি তোমরা প্রশংসার উপর অবস্থান স্থাপন করো নিজেদের তাহলে তোমরা সবসময় ডগমগ দ্বিধাগ্রস্ত হতে থাকবে। যারা বাবার অনন্য বাচ্চা তাদের প্রভাব দিন প্রতিদিন নিজেই প্রকাশ পাবে, কিন্তু নিজে সেই প্রভাব দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয়। যদি তুমি এখানেই ফল গ্রহণ করো তাহলে তুমি ভবিষ্যতের ফল শেষ করে দেবে। যত বেশি গোপন পুরুষার্থ করবে, যত বেশি গুপ্ত সাহায্যকারী, গুপ্ত মদত করবে বাবার ইয়াজ্ঞে, তত বেশি উচ্চ পদের অধিকারী হবে, তত বেশি উচ্চ পদ তৈরি হবে। অন্যরা তোমাদের যতই প্রশংসা করুক না কেন, কিন্তু তাদের প্রশংসার প্রভাব দ্বারা প্রভাবিত হওয়া তোমাদের উচিত নয়। যে কোনো কার্য করার আগে সঙ্গম যুগে সঙ্গমে থেকে বিচার করতে হবে, কারণ তোমরা সকলেই সঙ্গম যুগে ব্রাহ্মণ। অতএব আম, যাই বলা হোক না কেন, যেটাই হচ্ছে যে বিষয়েই হোক না কেন, প্রতিটি বিষয়েরই দুটো দিক রয়েছে, এদিক এবং ওদিক। তো সঙ্গম অর্থাৎ সঙ্গমের থেকে মানে উভয় দিক বিচার করে কাজটি করতে হবে। ওই কোনো একটা দিকে খুব বেশি বা খুব কম এরকম নয়। সঙ্গম অর্থাৎ মাঝামাঝি, এটা ব্যালেন্স করতে হবে। সঙ্গমযুগীয় ব্রাহ্মণদের যে কর্তব্যই থাকুক না কেন তা সঙ্গমের থেকে অর্থাৎ ব্যালেন্স রেখে করতে হবে। এটা এই দিক বা ওদিক যে কোনো একটা বিশেষ দিকে বাচ্চাদের বেশি বা কম হয়ে যায়। যেমন যারা গৃহস্থিতে থাকো তাদের গৃহস্থির কাজের মধ্যেও থাকতে হবে এবং সেবাও করতে হবে। শুধু লৌকিক দায়িত্ব নয় বা শুধুমাত্র সেবা নয়, লৌকিক অলৌকিক দুই দিকেই সামলাতে হবে, অর্থাৎ সঙ্গমে থেকে কর্তব্য সাধন করতে হবে। লৌকিক এবং অলৌকিক উভয় দিকে সামলানোর জন্য তোমাদের মাঝখানে থাকতে হবে। উভয়ের মধ্যবর্তী পর্যায়ে তোমাদের স্থিতিকে রাখতে হবে। যদি তোমরা সঙ্গমে স্থির হয়ে থাকো তাহলে তোমরা উভয় দিকটিকেই ঠিক রাখতে পারবে। তোমাদের খাদ্য, পানীয়, পোশাক ইত্যাদি সব কিছুই মাঝখানে থাকবে, না খুব উঁচা না খুব নিচা, মিডিল হবে। এইভাবে তোমরা যে সিদ্ধান্তই নাও না কেন তোমাদের সঙ্গমে অর্থাৎ মাঝখানে স্থির থাকতে হবে, উভয় দিকেরই বিচার করতে হবে এবং তারপর এগোতে হবে।
অনেক বিষয়ে দেখা যায় যে তোমরা এই দিকে নয়তো ওই দিকে অর্থাৎ লৌকিক নয়তো অলৌকিক যেকোনো একটা দিকে বিশেষ হয়ে যাও যেটা কাম্য নয়। তোমাদের ব্যালেন্স করতে হবে। তোমাদের মাঝখানে থাকা উচিত অর্থাৎ ব্যালেন্স করা উচিত। মধ্যম পর্যায় হলো বীজ, বিন্দু। বীজ যেমন সূক্ষ্ম তেমনি মধ্যম পর্যায়েও সূক্ষ্ম। এতে টিকে থাকার জন্য সাহস এবং সঠিক পদ্ধতির প্রয়োজন হয়। আবার আরেকটা বিষয় বাবা অ্যাটেনশন বাচ্চাদের চায় যে বালক এবং মালিক, বালক সো মালিক। তো কোথায় বালক হতে হবে, কোথায় মালিক হতে হবে, এটার ক্ষেত্রেও সঙ্গমে থাকা দরকার। তো এটার সম্পর্কে অনেকের ভুল ধারণা থাকে। তাই এটার অর্থটা বুঝতে হবে। সঙ্গমে থেকে কার্য করতে হবে। অর্থাৎ এখনই বালক, এখনই মালিক এই দুটি গুণ আ থাকলেই সবার সাথে কিন্তু সংগঠনে চলতে পারবে। বালক মানে কোনো বিষয়ে কোনো সংকল্প চালানোর দরকার নেই। যে কোনো নির্দেশ, যাই নির্দেশ পাওয়া যায় না কেন সেটাকে বালক হয়ে বিনা কোনো সংকল্প উৎপন্ন করে সেটাকে মেনে চলুন। বা মালিক মানে নিজের মতামত দেওয়ার স্বাধীনতা সবার আছে। কিন্তু সংগঠনে যখন একটা সিদ্ধান্ত স্থির হয়ে যায়, তখন সেটাকে বালক হয়ে মেনে নাও। সেখানে মালিক হয়ে যাবে না। সর্বত্র মালিক হওয়া উচিত নয়। যদি তোমরা যেখানে বালক হতে হবে সেখানে মালিক হয়ে যাও, তাহলেই সংস্কারের সংঘর্ষ হবে। অতএব একে অপরের সাহায্যকারী হতে হলে, আ একে অপরের মদদগার হতে হলে কোথায় বালক, কোথায় মালিক হতে হবে সেটাও আমাদের বাচ্চাদের জানতে হবে। না হলে কিন্তু সংস্কারের টক্কর হবে। যেখানে তোমাকে বালক হতে হবে সেখানে তুমি যদি একটা মালিক হয়ে যাও, তো সংস্কারের সংঘর্ষ হবেই। তোমাকে মালিক এবং একজন বালক উভয়ই